গাজর হালুয়া, রিটেন বাই গীতা হরিহরন। গল্পটা পড়ে নেওয়ার আগে আমরা আমাদের লেখিকা সম্পর্কে একটুখানি জেনে নেব। গীতা হরিহরন। গীতা হরিহরন ভারতীয় ইংরাজি সাহিত্যের এক অন্যতম মুখ ছিলেন। গীতা হরিহরনের সাহিত্যচর্চা 1993 সালে কমনওয়েলথ অ্যাওয়ার্ড পায়। ওনার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে দ্য গোস্টস অফ ভাসু মাস্টার, হোয়ার ড্রিমস ট্র্যাভেল, এছাড়া দ্য থাউজেন্ড ফেসেস অফ নাইট, যেটা 1993 সালে পুরস্কৃত হয়, এইগুলো ছিল উল্লেখযোগ্য। আমাদের গল্প গাজর হালুয়া ওনার লেখা একটি স্টোরি কালেকশন থেকে নেওয়া হয়েছে। এবার আমরা আমাদের চ্যাপ্টার শুরু করব। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টাইটেল? গাজর হালুয়া কি? গাজর হালুয়া এক ধরনের মিষ্টি রান্নার পদ, যেটা সম্পূর্ণভাবে ভারতীয়। ওভেনের ওপর একটি পাত্র গরম করে তাতে ঘি, এলাচ, কাজু, কিশমিশ মিক্স করে তারপর তাতে কুড়ে নেওয়া গাজর মিশিয়ে ভালোভাবে সব কিছু মিশে গেলে দুধ ঢেলে দিতে হয় এবং ফাইনালি দুধে গাজরটা সেদ্ধ হয়ে গিয়ে তৈরি হয় গাজর কা হালুয়া। এই প্রিপারেশনটার নাম গাজর হালুয়া ছাড়াও আরও অনেক কিছু আছে। গজরেলা, আমরা বাঙালিরা গাজরের পায়েসও বলে থাকি। তবে গল্পের খাতিরে যে এই রেসিপি আমাদের মুখস্থ করতে হবে তা কিন্তু নয়। এই রেসিপির সাথে আমাদের গল্পের প্লটের একটা নিবিড় সম্পর্ক আছে। কী সেই সম্পর্ক? আচ্ছা, ভালো করে ভেবে দেখো, গাজর হালুয়া তৈরি করতে গেলে প্রধানত কী দরকার? অবশ্যই গাজর। গাজর কোথা থেকে আসে? গ্রামের ক্ষেত থেকে, যেখানে আমাদের চাষি ভাইরা অনেক যত্নে ক্ষেতের মধ্যে গাজর ফলায়। তাহলে একটা গাজর গ্রামের ক্ষেত থেকে প্রথমে মানুষের হাতে আসছে, তারপর সেই গাজর পরিবর্তিত হয়ে পরিণত হচ্ছে একটি মিষ্টি পদে। এইভাবেই একটা ছোট্ট গাজর সে পরিণত হয়ে যাচ্ছে গাজরের হালুয়ায়। আমাদের গল্পের প্রধান নায়িকা পেরুমাইয়ের জীবনও অনেকটা এই রকম। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে পেরুমাই। পরিবারের অভাব দূর করার জন্য সে আসছে এক হিন্দিভাষী শহরে, যার নাম দিল্লি। শহরে এসে সে এক বড়লোক বাড়িতে কাজ নিচ্ছে এবং শেষে সে ওই বড়লোক বাড়ির এক স্থায়ী ঝিতে পরিণত হচ্ছে। গ্রামের অভাবের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট পেরুমাই শহরে বড়লোকের বাড়িতে চাকরি পেয়ে লক্ষ্য করছে তাদের গ্রামের অভাবের জীবন আর শহরে ধনী মানুষের জীবনের মধ্যে কি আকাশ এবং পাতাল তফাৎ। একই সাথে এই ছোট্ট গ্রামের মেয়েটা একজন দক্ষ শহরের বাড়ির কাজের মেয়েতে পরিণত হচ্ছে। এবার আমরা আমাদের টেক্সট শুরু করব। পিল পিল, গ্রেট গ্রেট, I have never seen such a pile of carrots before. It's all Chelamma's fault, really. পিল মানে খোসা ছাড়ানো, গ্রেট মানে কোঁড়া, কোঁড়ার যন্ত্রে কোঁড়া। কিছুর একটা বা কোনো সবজির খোসা ছাড়ানো হচ্ছে এবং সেটা কোঁড়া হচ্ছে। আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি যে এটা একটা ক্যারেট বা একটা গাজরের কথা বলা হচ্ছে। I have never seen such a pile of carrots before. আমি কোনো দিন এত গাজর চোখেই দেখিনি। It's all Chelamma's fault, really. আচ্ছা, who is the speaker of this story? অবশ্যই পেরুমাই আমাদের যিনি প্রধান নায়িকা। তবে এখানে টেক্সটের প্রথম দিকে কিন্তু পেরুমাই নামটা উল্লেখ করা নেই। আমরা পেরুমাই নামটা পাচ্ছি টেক্সটের অনেক গভীরে, অনেকটা ভেতরে।
টেক্সটটা অনেকটা পড়তে হবে, তারপর পেরুমাই নামটা আমরা জানতে পারছি। ততক্ষণ এই মেয়েটা যে স্পিকার, আমরা আননেমড হিসাবেই ধরে নিই বা ধরে নেওয়া যাক। ইটস অল চেল্লাম্মাস ফল্ট রিয়েলি। চেল্লাম্মা আমাদের স্টোরির, আমাদের গল্পের একটি অন্যতম ক্যারেক্টার, অন্যতম চরিত্র। চেল্লাম্মা আসলে পেরুমাইকে গ্রাম থেকে শহরে নিয়ে আসেন এবং তাকে একটি বাড়িতে চাকরানি হিসাবে নিযুক্ত করতে সাহায্য করে। I would have been happy to say I have never cooked anything more than rice or gruel, or in the good days a handful of dal in lots of tamarind water. আমি বাড়িতে কখনো ভাত এবং গ্রুল ছাড়া আর সেরকম কিছুই রান্না করিনি। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো যখন খুব ভালো দিন আসতো, সেদিন একটুখানি জলে একটু তেঁতুল গুলে তার মধ্যে এক মুঠো ডাল রান্না করেছি। এই ভাত, এই গ্রুল আর এই ডাল, এছাড়া আমি আর বাড়িতে কিচ্ছু রান্না করিনি। গ্রুল এক ধরনের খাবারের নাম, যেটাকে বাংলায় বলা হয় জাউ, যেটা একটি হাঁড়ির মধ্যে ভাত এবং বিভিন্ন সবজি একসাথে জলে ফুটিয়ে এক ধরনের খিচুড়ির মতন তৈরি করা হয়। এই বিষয়টাকে বলা হয় জাউ বা গ্রুল। But Chellamma warned me before we went to the Mem Saheb's flat. Keep your mouths shut. Let me do the talking. If she asks you what you can do, say everything. You can cook, sweep, swab, wash clothes, look after children. If they have to teach you, it means at least 50 rupees less. চেল্লাম্মা আমাকে বারবার বলে দিয়েছে মেম সাহেবের বাড়ি যাওয়ার আগে, নিজের মুখটা বন্ধ রাখবি। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে যে তুই কি পারিস, মেম সাহেব যদি জিজ্ঞাসা করেন, বলবি তুই সব পারিস। তুই রান্না করতে পারিস, ঝাঁট দিতে পারিস, ধোয়াধুয়ি করতে পারিস, কাচাকুচি করতে পারিস, বাচ্চাদের দেখাশোনা পর্যন্ত করতে পারিস। যদি তোকে শেখাতে হয় তাহলে জানবি যে তোর মাইনে থেকে 50 টাকা গেল, তোকে 50 টাকা কেটে নিয়ে তবে মেম সাহেব তোকে টাকা দেবে। বাট হোয়াট ডু আই নো ইফ দে আর কুকিং, চেল্লাম্মা? হোয়াট ইফ দে ফাইন্ড আউট? হোয়াট ইফ দে বিট মি? কিন্তু আমি তো ওদের কোনো রান্নাই জানি না চেল্লাম্মা। যদি সব কিছু খুঁজে পেয়ে যায়, যদি ধরতে পেরে যায় যে আমি কিছু জানি না, যদি তারপরে আমাকে মারে, আমি কি করব তাহলে? ডু ইউ ওয়ান্ট টু টেক দ্য ফার্স্ট ট্রেন ব্যাক টু সালেম? I don't have to help you. You are only my cousin's neighbor's daughter. Do you want to go back and become a beggar or worse? These Mem Sahebs in Delhi know nothing. You will learn their cooking in a day or two. কি চাস? সালেমে ফিরে যাবি? নিজের গ্রামে ফিরে যাবি? আমার কিন্তু তোকে হেল্প করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তুই আমার নিজের কেউ নস, তুই আমার কাজিনের নেইবারের ডটার, মানে তুই আমার কাজিনের প্রতিবেশীর মেয়ে, এর থেকে বেশি কিছু নয়। সুতরাং আমি তোকে হেল্প করতে বাধ্য নই। আর বাড়ি ফিরে গিয়ে কি করবি? হয়তো একটা ভিখারি, কিংবা তার থেকেও খুব খারাপ কিছু। আরে তোর ভয়ের কিচ্ছু নেই। এখানকার মেম সাহেবেরা, এই দিল্লির মেম সাহেবেরা কিচ্ছু জানে না। তুই ওদের রান্না 1-2 দিনেই শিখে যাবি, ভয়ের কিছু নেই। Left to right, left to right. The shiny peeler peels a fine skin of the carrots. The pile of peeled carrots grows bigger and bigger. They are naked red without their skins, red and angry like blood. পেরুমাই এখন মেম সাহেবের রান্নাঘরে একটি খোসা ছাড়ানোর যন্ত্র দিয়ে গাজরের খোসা ছাড়াচ্ছে। লেফট টু রাইট, লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে একভাবে খোসা ছাড়িয়ে যেতে হচ্ছে। ওই যে চকচকে যে খোসা ছাড়াবার যন্ত্র, সে কি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে যাচ্ছে। আর আমার সামনে জড়ো হচ্ছে কত গাজরের খোসা।
এই গাজরের খোসা স্তূপটা বড় থেকে আরও বড় হচ্ছে, অনেক খোসা জমা হচ্ছে। আর আমার হাতের গাজরটা সে আস্তে আস্তে লাল হয়ে উঠছে, তার গায়ের সব খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে, আর তার গায়ের রঙটা হয়ে উঠছে রক্তাভ লাল, রক্তের মতো লাল। Luckily for Chelamma, I know so little Hindi. I didn't open my mouth anyway. The Mem Sahib looked at me, but it didn't bother her that I seemed a deaf mute. চেলাম্মার জন্য আমি কিছুটা হিন্দি শিখতে পেরেছিলাম, তবুও আমি কিন্তু মুখ খুলিনি। মেম সাহেব আমার দিকে তাকিয়েছিল, আমাকে দেখে ভাবলো আমি বোধহয় বোবা কালা। তবে মেম সাহেবের মুখ দেখে মনে হলো তাতে মেম সাহেবের কিছু যায় আসে না। হাউ ওল্ড ইজ শি আস্কড চেলাম্মা ইনস্টেড। কত বছর বয়স ওর? ও 16-17, she replied, fawning, looking as if she was going to stroke the Mem Sahib's bare, plump, white arm. চেলাম্মা নিজের হাত নাড়িয়ে প্রায় মেম সাহেবের হাতটা ধরে ফেলেছিল এইরকম অবস্থায় বলল, ওই কত বছর বয়স হবে, 16-17 বছর। বাট ইউ নো আওয়ার গার্লস, দে লার্ন এভরিথিং ইয়াং। শি ক্যান কুক, ক্লিন, লুক আফটার দ্য বাবা। বাট হোয়ার ইজ দ্যাট লিটল ডার্লিং? তবে কি জানেন, আমাদের মেয়েরা কিন্তু সব কিছু জানে, রান্না করতে জানে, ধোয়া কাচাকুচি সব জানে। আপনার বাবারও খেয়াল রাখতে পারবেন। কোথায় আমার ছোট্ট বাবা? এখানে চেল্লাম্মা যাকে বাবা বলে উল্লেখ করেছেন সেটা হচ্ছে পেরুমাইর যে মেম সাহেব, তার ছোট্ট সন্তান, ছোট্ট পুত্র সন্তান। Either Mem Sahib had heard all this before or she didn't believe a word of it. হয় মেম সাহেব এই ধরনের কথা আগেও শুনেছে, আর নইলে সে এই কথা একদমই বিশ্বাস করছেন না। ওকে, she said, 150, because she looks thin and weak to me and we may have to spend on doctors and medicines too. ঠিক আছে, আমি 150 টাকা দেবো, কারণ মেয়েটাকে দেখে খুব রোগা এবং দুর্বল বলে মনে হচ্ছে, এবং আমার ওকে দেখেই মনে হচ্ছে ওর পেছনে আমাকে ডাক্তার খরচা করতে হবে, অসুস্থ না হয়ে পড়ে মেয়েটা কাজ করতে করতে। Poor thing didn't know that Chelamma could bargain so hard she could even hike up the price of a rotten banana. চেলাম্মা জানে না, পেরুমাই জানে না যে চেলাম্মা দর কষাকষিতে কতখানি সিদ্ধহস্ত। তাকে যদি একটা পচা কলা বিক্রি করতে দেওয়া হয়, সে সেটাই উচ্চ দামে বিক্রি করে দিতে পারে। 200, মেম সাহেব। The lady in the next building has offered 250, but I said, what is 50 rupees? My Mem Sahib depends on me. And who will look after my sweet Baba? মেম সাহেব, 200 টাকা। আপনার যে পাশের বাড়িতে যে লেডি আছে, যে মহিলা আছে, উনি আমাকে 250 টাকা বলেছিলেন, কিন্তু আমি ওই বাড়িতে যাইনি। আমি ওনাকে বলেছি 50 টাকায় কী যায় আসে, আমার মেম সাহেব কেমন সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আমরা ছাড়া এই ছোট্ট বাবার দেখাশোনা করবে কে? অল রাইট, said the Mem Sahib, no longer pretending she could win. I am desperate and you know it, but if she can't learn things fast enough, forget it. You can take her back. তো মেম সাহেব আর কোনো তর্ক বিতর্কে গেলেন না, এবং মেম সাহেবের খুবই প্রয়োজন কাজের লোক, কিন্তু মেম সাহেব একটা ওয়ার্নিং দিয়ে দিলেন চেলাম্মাকে, যদি পেরুমাই ঠিক মতো কাজ শিখতে না পারে তাহলে পেরুমাই যেন বাড়ি ফিরে চলে যায়। An hour later I was there in my new home with my 2 petticoats, blouses and my only good half sari. Wash your hands first, she said. Are you sure you don't have lice in your hair? প্রায় 1 ঘন্টা হয়েছে আমি আমার নতুন বাড়িতে। আমার সাথে কি রয়েছে? 2টো পেটিকোট, 2টো সায়া, 2টো ব্লাউজ এবং আমার একমাত্র হাফ শাড়ি। এই 3টে জামাকাপড়, এই 3 ধরনের জামাকাপড় নিয়ে আমি বাড়িতে হাজির হয়েছি, আমার নতুন কাজের জায়গা। ঠিক করে হাতটা ধুয়ে নে। এই, তোর মাথায় উকুন নেই তো?
আই কুইকলি স্টপ স্ক্র্যাচিং মাই হেড, অ্যাট লিস্ট ইন ফ্রন্ট অফ হার। আমি তখনই আমার মাথাটা একটু চুলকোচ্ছিলাম, যেই এই কথাটা বললেন মেম সাহেব, আমি সঙ্গে সঙ্গে চুলকোনো থামিয়ে দিয়েছি। আর তারপর থেকে কখনো আমি মেম সাহেবের সামনে আমার মাথা চুলকোইনি। ইন মাই ফিউ উইকস ইন দিল্লি আই হ্যাভ লার্নড এনাফ হিন্দি টু আন্ডারস্ট্যান্ড আ লিটল। এক সপ্তাহ মোটামুটি কেটেছে, এক সপ্তাহ বা কয়েক সপ্তাহ দিল্লিতে। এর মধ্যে আমি কিন্তু অনেকটাই হিন্দি বুঝতে পারি। বাট আই স্টিল সে yes or no when I have to speak, hoping it is the right answer. কিন্তু বলার ক্ষেত্রে আমি হ্যাঁ বা না ছাড়া আর কোনো কথাই বলি না, কারণ আমার ধারণা এইটাই একমাত্র ঠিক উত্তর হবে। অন্য কথা বলতে গেলে যদি কোনো ভুলভাল বলে ফেলি। I have only finished peeling them and already I can feel the stiffness in my right hand and the moistness in my underarms. I hold the carrots in the red plastic container, the one with the holes, under the open pipe at the kitchen sink. The water gushes out of the pipe, cold, fresh and never ending, as if the entire river lies inside it. আমার যেই খোসা ছাড়ানো শেষ হলো, তারপরে গাজরগুলো আমি একটা লাল রঙের প্লাস্টিকের পাত্রে রাখলাম। পাত্রটার বিশেষত্ব হচ্ছে পাত্রটার নিচের দিকে অনেক গর্ত করা আছে, এবং আমি ওই পাত্রে গাজরটা রেখে জলের মধ্যে দিলাম। কিচেনে জল দিয়ে ধুয়ে দিলাম। সব জল পাত্রের তলা দিয়ে বেরিয়ে গেল। আর জল পাইপের মধ্যে দিয়ে হুড়হুড় করে জল পড়তে লাগলো, যেন পাইপের মধ্যে গোটা নদীটাকেই যেন কেউ ইনস্টল করে দিয়েছে, গোটা নদীটাকেই যেন কেউ পাইপের মধ্যে ঢুকে দিয়েছে। পেরুমাইয়ের এই রকম এক্সপ্রেশনের কারণ একটাই, ওদের গ্রামে জল নিয়ে অত্যন্ত লাইনে দাঁড়াতে হয় এবং জল নিয়ে খুব মারপিট হয়। অনেক কসরত, অনেক ঝামেলা, অনেক স্ট্রাগলের পর গ্রামের লোকেরা জল পায়। সে জায়গায় পেরুমাই যেখানে কাজ করতে এসছে, সেখানে জলের কতটা স্বচ্ছতা বা কতটা প্রবাহ রয়েছে, বা জল কতটা সুন্দরভাবে অ্যাভেলেবেল, সেইটা দেখে পেরুমাই অবাক হয়ে গেল। পেরুমাই যে গ্রামে থাকে, সেই গ্রামে জলের জন্য লম্বা লাইন পড়ে। আবার এই লাইনে যদি ঠিকমতো সময় এসে না দাঁড়ানো হয়, বা ঠিকমতো সময় যদি আগে না এগিয়ে যাওয়া যায়, তাহলে অনেকে লাইনে দাঁড়ানো সত্ত্বেও জল পায় না, খালি কলসি নিয়ে বাড়ি ফিরে আসে। পেরুমায়ের গ্রামে জলের এতটাই অভাব। সো আই হ্যাভ আ জব নাও, মাই ফার্স্ট। Not that I didn't have enough work to do at home. The firewood, the water queue that got longer and longer, that's where I learned to fight and push and shove. আমি আমার জীবনের প্রথম চাকরি পেলাম। তার মানে এই নয় যে আমি বাড়িতে কিছুই করতাম না। আমি বাড়িতে কাঠ চালাতাম, রান্না করতাম, জলের লাইনে দাঁড়িয়েছি, যে লাইনটা বিশাল বড়, অনেক লম্বা। সেই লাইনে দাঁড়িয়ে অনেক লড়াই করতে হয় জলের জন্য। সবাইকে ঠেলাঠেলি করে এগিয়ে যেতে হয়, অনেককে ধাক্কা দিতে হয়, কাউকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতে হয়, তবে আমরা জল পাই। অনেক লড়াইয়ের পর এইভাবে আমরা জল পাই। If you stand there like a dumb idiot, you will come home with an empty bucket, screamed আম্মা। আমার মা চেঁচিয়ে বলতো, লাইনে যদি চুপ করে দাঁড়িয়ে থাকিস, তাহলে কিন্তু কিচ্ছু পাবি না। My mother was always screaming. No wonder my father left her. He must have been afraid of going deaf. আমার মা না সবসময় চেঁচাতো। আমার বাবা আমাদের পুরো পরিবারকে ছেড়ে চলে যায়। আমার মনে হয় আমার মায়ের জন্যই চলে যায়। আমার মা এত চেঁচাতো, আমার বাবা বোধহয় কালা হয়ে যাওয়ার ভয় পালিয়ে চলে গেছে। We are well rid of him. He is a lazy drunken bastard, she said. কিন্তু আমার মা বলতেন যে আমার বাবা
মদ খেয়ে আসতেন এবং বাড়িতে তাণ্ডব মাচিয়ে দিতেন। পুরো পরিবার, এমনকি আমার মা নিজে, আমার বাবাকে খুব ভয়ে থাকতেন, বাবার প্রতি খুব ভয়ে থাকতেন। স্পেশালি বাবা যখন মদ খেয়ে বাড়ি ফিরত, কারণ তখন বাবার মূর্তিই নাকি অন্য রকমের হতো। She went to work every day, even on days when she was sick, when her stomach was empty, to the highway they were building near our village. আমার মাকে রোজ কাজে যেতে হয়, এমনকি যেদিন আমার মা খুব অসুস্থ হয় কিংবা মায়ের হয়তো সারাদিন পেটে কিছু পড়েনি, তাও মা কাজে যায়। আমার মা দূরে এক হাইওয়ে পেরিয়ে একটা বিল্ডিংয়ের কাজ পেয়েছিল। বিল্ডিংয়ের একজন শ্রমিকের কাজ, যারা ইট বয়ে দিত। পেরুমায়ের পরিবারে পেরুমায়ের মা, পেরুমায়ের এক ভাই, এক বোন এবং সদ্যজাত একটি নতুন একজন নতুন ভাই, যাকে মা কোলে করে কাজের জায়গায় নিয়ে যেতেন, কারণ সেই ভাই তখনও ব্রেস্ট ফিডিং চাইল্ড ছিল। পেরুমায়ের বাবা নেই। যেমন পেরুমায়ের মা কয়েকক্ষণ আগেই বললেন যে পেরুমায়ের বাবা অত্যন্ত অশান্তি করতেন বলে পরিবার ছেড়ে চলে যায়। পেরুমায়ের কাছে পেরুমায়ের মাই সব, আবার পেরুমায়ের পরিবারের কাছে পেরুমাই সব। পেরুমায়ের মা শ্রমিক ছিলেন, তাও অস্থায়ী শ্রমিক। She would leave at 6 in the morning after drinking the strong sweet tea I made for her. আমার মা ভোর 6টায় বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন কাজের জন্য। আমি সেই সকালবেলায় মাকে একটা খুব কড়া করে এবং খুব মিষ্টি করে একটা চা করে দিতাম, সেইটা খেয়েই আমার মা বেরিয়ে যেতেন। She coiled a rag on her head, ready for the baskets for gravel she would carry all day. আমার মা একটা গামছার কুণ্ডলি মাথায় চাপিয়ে বেরিয়ে যেতেন, যে গামছার কুণ্ডলির সাহায্যে সে অনেক বড় বড় ইট বয়ে দিত। এছাড়া পেরুমায়ের মায়ের সাথে যেত পেরুমায়ের একদম ছোট্ট ভাই। On her hip she held the youngest, who she was still breastfeeding. মায়ের সাথে যেত ছোট্ট ভাই, যে তখনও মায়ের বুকের দুধ খাচ্ছে। The other two stayed at home with me. অন্য দুটো ভাই বোন আমার সাথেই বাড়িতে থাকতো। I would get my brother Selvan ready for school, feed him his gruel, oil and comb his hair and wave at him from the door of our hut. আমি আমার ছোট্ট ভাইকে উঠিয়ে স্নান করিয়ে রেডি করে তাকে আমার যে রান্না করেছি সেই রান্না খাইয়ে তার মাথা ভালো করে তেল দিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে জামা কাপড় পরিয়ে তাকে স্কুলের জন্য ছেড়ে দিতাম। সে আমার বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পিছন ফিরে তাকিয়ে আমার দিকে তাকিয়ে একবার হাত নেড়ে দিত। এইভাবেই আমি আমার ভাইকে তৈরি করতাম। দ্যাট পেরুমাই ইজ লাইক এ লিটল মাদার। আমার পাড়া প্রতিবেশীরা বলতেন যে দেখো পেরুমাইকে দেখো, যেন ছোট্ট মা পরিবারের। দেন থাই, মাই বেবি সিস্টার অ্যান্ড আই উড বিগিন আওয়ার কোর্স ফর দ্য ডে। তারপরে আমি আমার ছোট্ট বোনকে নিয়ে, যার নাম থাই, তাকে নিয়ে আমি দিনের বাকি যে কাজগুলো সেগুলো করে ফেলতাম। The carrots freshly washed dazzled my eyes like sunshine and rain water on my Mem Sahib's smooth pink skin. গাজরগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, আমার দেখে খুব সুন্দর লাগছে। গাজরগুলো কত উজ্জ্বল, ঠিক আমার মেম সাহেবের গালের মতো স্মুথ এবং গোলাপি। I pick up one and begin scrapping. আমি একটাকে তুলে নিলাম এবং কোড়ার কাজ শুরু করলাম, কুড়তে থাকলাম। The grater with the 100 holes, big on one side, small on the other,
scratches deeper and deeper into its flesh. The core is dry and a very pale greenish white. Its skin is thick. It does not grate easily. তারপরে আমি কোড়ার কাজ শুরু করলাম এবং আস্তে আস্তে কুড়তে থাকলাম। গাজরের অনেক গভীরে গাজরের গায়ের মাংসগুলোকে যেন তুলে নেওয়া হচ্ছে এবং কুচি কুচি করে কেটে ফেলা হচ্ছে, আর গাজরটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। We never thought it could get worse, but we were wrong. পেরুমাই একবার তার নতুন বাড়িতে কাজের অভিজ্ঞতা বলছে, একবার চলে যাচ্ছে তার নিজের বাড়িতে সে কিভাবে তার অভাবের দিন কাটাতো। এইভাবে সে বর্তমান এবং অতীতের মধ্যে যেন একটা দোলাচল করছে। তার মনের মধ্যে সবসময় যেন বর্তমান আর অতীতের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, কোথায় সে ছিল আর কোথায় সে এসছে, কেনই বা সে এসছে। We never thought it could get worse, but we were wrong. The highway was built after 18 months of back-breaking work. Then Amma could not find work. The rains failed for the second year. আমি কখনো ভাবিনি যে জীবনটা এতটা খারাপ পর্যায়ে চলে যাবে। ওই হাইওয়েতে যে বিল্ডিংটা, ওইটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর আমার মা আর কোনো কাজ পেল না। No work anywhere, Perumai, Amma said. No longer screaming. আমার মা বললেন, আর কোনো কাজ পাচ্ছি না রে পেরুমাই। আমার মা কিন্তু আর চিৎকার করছে না। When I heard her voice grown soft and gentle, I knew we were really in trouble. যখন আমার মায়ের এই রকম গলা শুনতাম, আমি বুঝতে পারতাম যে সত্যিই কোনো বিপদ এসছে পরিবারে। I think she wanted me to stay with her, but who knows? And what could she do? Our neighbor's cousin was taking 5 of the village girls to Delhi with her. Amma decided that I should go too. আমার মা কোনোদিনই আমাকে কাজ ছাড়া করতে চায়নি, কিন্তু এটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় যখন আমাদের পরিবারে অভাব চলছে, আমাদের কাছে একটা খবর এলো যে আমাদের প্রতিবেশীর এক বোন, সে 5-6 জন মহিলাকে নিয়ে, গ্রামের 5-6 জন মেয়েকে নিয়ে দিল্লি যাচ্ছে, তাদেরকে চাকরি করে দেবে বা কাজ করে দেবে, কাজ দিয়ে দেবে। আম্মা ভেবে নিল যে আমারও যাওয়া উচিত। আমি যদি যাই তাহলে আমি নিশ্চয়ই একটা কাজ পাবো। Earn something and send it to me, she said. Listen to Chellamma, but don't give her any money. And don't get into trouble, especially with those Hindi boys. I have heard that they burn their wives and throw bombs in markets. যাও, তুমি শহরে যাও এবং কিছু রোজগার করে আমাদেরকে পাঠাও। চেল্লাম্মার কথা কিন্তু সবসময় শুনবি, তা বলে আবার এই নয় যে তাকে টাকা দিবি, তাকে কিন্তু একটা টাকাও দিবি না, এবং বিপদে পড়বি না। স্পেশালি ওই যে হিন্দি ছেলেদের সঙ্গে যেন আবার পালিয়ে বিয়ে টিয়ে করে ফেলিস না যেন। মনে রাখিস, ওরা কিন্তু নিজেদের স্ত্রীদের শুনেছি নাকি জ্যান্ত পুড়িয়ে দেয়, আবার মার্কেটের মধ্যে নাকি বোম ছুঁড়ে মারে, এইসব অনেক কথা শুনেছি। ওদের মধ্যে যেন একদম যাস না। I stuck to Chellamma like a leech on the train and didn't look at anyone's face. আমি যখন চেল্লাম্মার সাথে দিল্লিতে এসছি, আমি চেল্লাম্মার সাথে প্রতি মুহূর্তে জোকের মতো আটকে ছিলাম, আমি কারুর দিকে তাকাইনি। Then we came to her home, a small room in Munirka that smelled of urine. আমরা তার বাড়িতে এলাম। তার বাড়ির মধ্যে সবসময় কেমন বাথরুমের গন্ধ। The room was actually a scooter garage. আসলে ওর বাড়িটা একটা স্কুটার গ্যারেজ ছিল, মানে ওর ঘরটা। I learned later, but even this small dark hole with no tap for water and no toilet, Chellamma had got after years of working for the same Mem Saheb in the colony. চেল্লাম্মা কিন্তু এখানে অনেক বছর কাজ করছে,
তা সত্ত্বেও চেল্লাম্মার এখানে কিন্তু কোনো ট্যাপ কল নেই যেখানে প্রচুর জল পড়ে, এছাড়া তার নিজস্ব কোনো টয়লেটই নেই। শি ইজ মাই মাদার নাও অ্যান্ড আই হ্যাভ টু গিভ হার 50 রুপিস ফ্রম মাই স্যালারি এভরি মান্থ। চেল্লাম্মাই এখন আমার মা, যে আমাকে কাজ দিয়েছে, আর আমাকে তাকে 50 টাকা দিতেই হয় প্রতিদিন আমার স্যালারি থেকে। দ্যাট স্টিল লিভস মি 150 রুপিস টু সেন্ড হোম। সেটা দেওয়ার পরেও আমার হাতে কিন্তু 150 টাকা রয়েছে। বাট ফার্স্ট আই মাস্ট বাই আ সোয়েটার, আ ব্লু ওয়ান উইথ শাইনি বিডেড ফ্লাওয়ার্স, দ্য কাইন্ড আই স আ গার্ল উইয়ারিং অ্যাট দ্য মিল্ক বুথ কিউ। Then I don't have to sleep with the thin lumpy mattress on top of me pretending it is a blanket. কিন্তু বাড়িতে টাকা পাঠাবার আগে আমি কিছু শীত বস্ত্র কিনব, আমি আমার জন্য একটা সোয়েটার কিনব, একটা নীল রঙের সোয়েটার। ওই যে দুধের লাইনে আমি একটা মেয়েকে দেখেছিলাম একটা সুন্দর নীল রঙের সোয়েটার পরেছিল, আমি ওই রকম একটা সোয়েটার কিনব। তাছাড়াও আমি কিছু ব্ল্যাঙ্কেট কিনবো, কিছু তোশক কিনবো, কিছু চাদর কিনবো, কারণ মেম সাহেবের বাড়িতে ওই সরু পাতলা একটা কম্বল বা একটা চাদরের ওপর শুয়ে ঠিক রাত কাটে না, কাজে আমি আমার নিজের জন্য কিছু শীত বস্ত্র কিনবো। অ্যাট দ্য মিল্ক বুথ দ্য কিউ রিমাইন্ডস মি অফ আওয়ার ফাইটস অ্যাট দ্য ওয়াটার ট্যাপ ইন দ্য ভিলেজ। দুধের লাইনে যখন দাঁড়াই তখন আমার মনে পড়ে যায় আমার গ্রামে সেই জলের লাইনের সেই বিশাল লড়াই। বাট আই ডোন্ট হ্যাভ টু পুশ সো মাচ হিয়ার। কিন্তু আমাকে এখানে সেই রকম ফাইট করতে হয় না। আই হ্যাভ মেড ফ্রেন্ডস, আমার কিন্তু এখানে অনেক বন্ধু হয়েছে। উই স্টিক ক্লোজ টু ইচ আদার সো দ্যাট উই ফিল ব্রেভ এনাফ টু স্টেয়ার বোল্ডলি অ্যাট দ্য গুন্ডাস হু জাম্প দ্য কিউ অ্যান্ড পিঞ্চ দ্য গার্লস। আমি সেই সমস্ত মহিলাদের সঙ্গে একসাথে দাঁড়িয়ে থাকি, এবং যখনই লাইনের মধ্যে কোনো গুন্ডা ছেলে এলো যারা মেয়েদেরকে ইফটিজিং করছে বা তাড়াতাড়ি দুধ নিতে চাইছে, আমরা সবাই মিলে প্রতিবাদ করতাম, করে সেই সমস্ত ছেলেদেরকে লাইন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিতাম। মাই ফ্রেন্ডস ওয়ার্ক ইন দ্য ফ্ল্যাটস ইন দ্য সেম কলোনি। দেয়ার মেম সাহেবস আর আ লট লাইক মাইন। আমার বন্ধুরা সেম কলোনিতে কাজ করে এবং ওর মেম সাহেবেরা ঠিক আমারই মতো, আমার মেম সাহেবেরই মতো। দে টিজ মি অ্যান্ড লাফ অ্যাট মাই হিন্দি, বাট আই নো দে আর নট সো ডিফারেন্ট ফ্রম মি, সো আই লাফ উইথ দেম। লাইক আম্মা দে টেল মি নট টু বি সিলি ফুল অ্যান্ড স্লেভ ফর মাই মেম সাহেব। ওরা আমার হিন্দি নিয়ে হাসাহাসি করে, কিন্তু আমিও ওদের সাথে হাসি, আমি কিছু মনে করি না, কারণ ওদের হিন্দি আমারই মতো। আর আমার আম্মার মতো, আমার মায়ের মতো ওরাও আমাকে খুব সতর্ক করে দেয়, মেম সাহেবের বাড়িতে কাজ করছিস বলে গরিব বোকার মতো কাজ করিস না যেন। ইন 6 months দে সে ইউ ক্যান গেট এ জব ফর এ ডাবল দ্য মানি ইন দ্য রিচার কলোনি। ওরা আমাকে বলে 6 মাস যেতে দে, তুই আরও বড় একটা বাড়িতে কাজ পাবি। The carrot in my hand grows shorter and shorter. The last beat is the worst. I frown and frown, my eyes on the grater, daring it to scrape my fingers. Then I steal a quick look behind me and pop the last stubborn beat into my mouth. It stays there juicy and sweet, but it refuses to melt. এইবার পেরুমাই এক সাংঘাতিক কাজ করলো। গাজরটা তো আস্তে আস্তে তার হাতে ছোট হয়ে আসছে, বেশ খানিকটা কোড়া হয়ে গেছে। পেরুমাই করলো কি, চারপাশটা একবার তাকালো, তারপরে গাজরের যে শেষ অংশটা সেটা চারপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, সঙ্গে সঙ্গে মুখে পুরে দিল। গাজরটা খেতে খুব জুসি, খুব মিষ্টি, কিন্তু গাজরটা কিছুতেই মুখে মিলিয়ে যাচ্ছে না, কিছুতেই শেষ হচ্ছে না। পেরুমাই চিবিয়েই যাচ্ছে, গাজর কিন্তু শেষ হচ্ছে না। পেরুমাই এবার যথেষ্ট ভয় পেয়ে গেছে। পেরুমাই খুব তাড়াতাড়ি জিনিসটাকে গেলবার চেষ্টা করলো, কিন্তু পারছে না। সো আই লার্ন টু সোয়াপ কুইকলি, স্কিপিং কর্নার্স অ্যান্ড আন্ডার দ্য বেডস when she is not looking. The water freezes my fingers. How can people wash their clothes
when the sun doesn't even shine properly? তারপরে কোনো রকমে গেলার পর পেরুমাই জলের কল খুলল এবং এত জলের ধারা যেন ওর হাতের আঙুলগুলো ঠান্ডায় জমে আসছে। চেলামা ভাবছে পেরুমাই ভাবছে কি করে এখানে লোকে কাপড় জামা শুকোয়, এখানে তো সেরকম সূর্যের তাপ নেই। ইন আওয়ার ভিলেজ নিয়ার সালেম I would scrub and scrub our clothes, heat them again and again on the rocks near the river. Here I squeeze out baby's stinky clothes and pretend not to understand when the memsahibs point out the yellow stain drying in crust on the diaper. এখানে আমি তো কাপড় কাচার সময় চোখে দেখতেই পাই না। আগে আমি সূর্যের তাপে কত কাপড় রগড়েছি, কত কাপড় ঘষেছি, ঘষে ঘষে ময়লা তুলেছি, এখানে কিছু দেখতেই পাই না। একদিন আমি বাচ্চাটার ডাইপার শুকোতে দিয়েছি, তখন মেম সাহেব আমাকে আঙুল দিয়ে পয়েন্ট করলো একটা জায়গায় হলুদ দাগ লেগে রয়েছে। I like the small kitchen though. If I shut the door and turn the gas knobs to high and hold my hands over the onions sizzling in oil, I feel warm, safe, almost as if I was at home. Only we now have a gas stove and fridge and meat thrice a week. পেরুমাইয়ের বাড়ি বা পেরুমাইয়ের ঘর অনেকটা মেম সাহেবের রান্নাঘরের মতোই ছোট্ট একটা ঘর। সেই জন্য পেরুমাই যখনই রান্নাঘরে ঢোকে পেরুমাইয়ের মনে হয় এই তো ঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে দরজাটা বন্ধ করে যখন ওভেনটা অন করে ঠিক তখন পেরুমাইয়ের মনে হয় যেন বাড়িতেই আছে। শুধু তফাৎ তিনটে জিনিসে, এই ঘরে একটা গ্যাস আছে, একটা স্টোভ আছে, একটা ফ্রিজ আছে, আর কিছু মাংস আছে। পেরুমাই কখনো চোখে মাংসই দেখেনি। But it's not meat I am chopping today, it's carrots, mounds of it for halwa, she says. কিন্তু আজকে আমি মাংস কাটছি না বা মাংস রান্না করছি না, আজকে আমি গাজরের হালুয়া বানাবো, গাজর হালুয়া, she said, and laughed when I asked, গাজর হালুয়া? মেম সাহেব আমার দিকে তাকিয়ে একবার হেসেছিলেন যখন আমি গাজর হালুয়াটাকে ঠিকমতো উচ্চারণ করতে পারিনি। আমি বলেছিলাম কাচের হালুয়া। মেবি আই শুড লাভ অ্যাট হার দ্য নেক্সট টাইম শি কলস মি প্রেমা। এবার পেরুমাই ভাবছে আমি না হয় কাচের হালুয়া ভুল করে বলে ফেলেছি, গাজর হালুয়াটাকে কাচের হালুয়া। মেম সাহেব আমাকে দেখে হাসলেন। তাহলে আমারও তো হাসা উচিত যখন মেম সাহেব আমাকে পেরুমাইয়ের জায়গায় প্রেমা বলে ডাকে। মেম সাহেব আমার নামটা উচ্চারণ করতে পারে না, তাই ছোট করে সে প্রেমা করে নিয়েছে। She has been to school, she can drive a car and she can't say পেরুমাই। মেম সাহেব স্কুলে গেছে, স্কুলে পড়াশোনা করেছে, সে গাড়ি চালাতে জানে, তবু সে আমার নামটা উচ্চারণ করতে জানে না। So I scrape and scrape, the carrots fall like thick orange gold raindrops on the plate, my arm gets stiffer and stiffer, my fingers feel as if they will never straighten out again. আমি গাজরটা কুড়েই যাচ্ছি, আমার হাতটা শক্ত হয়ে এসছে, আমার আঙুলগুলো যেন আর কাজ করতে চাইছে না। Then she comes and pours the little mountain of carrots into a pan of milk on the fire. তারপরে আমার মেম সাহেব এলেন এবং ওই যে গোড়া গাজর সেগুলো সব প্যানের মধ্যে দিলেন, গরম করলেন, তাতে দুধ দিলেন। Steer, don't stop for a minute, she says. নাড়তে থাকো, মিক্স করতে থাকো, 1 মিনিটের জন্য তুমি থামবে না। So I stretch my fingers and begin stirring. The carrots drink up the milk, sucking like my hungry little brother at my mother's breast, then more milk and sugar. যেই আমি মিক্স করতে থাকলাম আমি দেখতে লাগলাম ওই গাজরের ওই যে কোড়া গাজরগুলো কত তাড়াতাড়ি দুধটাকে শুষে নিচ্ছে, ঠিক আমার ছোট্ট ভাইয়ের মতো। আমার ছোট্ট ভাই যেমন আমার মায়ের ব্রেস্ট থেকে দুধ খেয়ে নেয় ঠিক সেই রকম, আরও দুধ, আরও চিনি।
স্টিয়ার স্টিয়ার, শি বার্কস, ডোন্ট ইউ ডেয়ার স্টপ। মিক্স করতে থাক, থামবি না, হাত একদম স্টপ করবি না। Steering, steering round and round, scraping the sides of the pan, round and round again, my cold body bent over the pan on the fire. আমি নাড়তেই থাকছি, মিক্স করতেই থাকছি, কখনো গোল গোল করে নাড়ছি, কখনো আবার প্যানের ধারগুলোকে ভালো করে ঘষে নিয়ে যাতে প্যানের ধারে কোনো কিছু লেগে না থাকে, সেইভাবে আমি পুরো বিষয়টাকে মিক্স করে যাচ্ছি। My arm numb with pain, then a great red gold warmth spreads all over my bones so that beads of sweat stand out on my forehead. আমি অনেকক্ষণ মিক্স করেছি, এবার আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। The gajar absorbing, sucking in like a greedy round red mouth, swallows the sugar, the ghee, the milk. It sucks in everything, and the earlier spluttering becomes a faint but steady heave of red like a heartbeat, then gentle sighs. গাজরটা আস্তে আস্তে সমস্ত দুধ, ঘি, চিনি টেনে নিচ্ছে। কিছুক্ষণ আগে একটু একটু ফেনা জমছিল, ফুটছিল, এখন সেইটাও আস্তে আস্তে হালকা হয়ে এসছে। গাজরের রঙটা এখন রক্তের মতন লাল। It becomes one big gooey red suck suck heave heave. গাজরের হালুয়া এখন এক অদ্ভুত চিটচিটে লাল রঙের, এবং যত দুধ দিচ্ছে সে দুধটা টেনে নিচ্ছে। I bend and bend over it. আমি ঝুঁকে পড়েছি রান্নাটার ওপর। I don't see anything else. আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। My steering arm now caresses it. আমার হাত এতক্ষণ ব্যথা করছিল, এখন আমার সেই ব্যথা হাতের কথা আর কিচ্ছু মনে পড়ছে না। And I can feel the grainy, syrupy, strange thickness they call গাজর হালুয়া. আমি আমার চোখের সামনে এখন চটচটে, মিষ্টি, লাল রঙের সুন্দর গাজরের হালুয়া। Then the skin of the halwa breaks open right in the middle like a great big yawning mouth. It sucks in my loose ridden head with one well-aimed slurp. গাজর হালুয়াকে দেখে এবার আস্তে আস্তে পেরুমাইয়ের মনে হচ্ছে গাজর হালুয়া রান্না আর পেরুমাইয়ের জীবন কোথাও যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। I am a part of it now. The halwa a foot above my head, part of the thickening red sweetness in open mouth of this strange city. যেভাবে পেরুমাই একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসে নিজেকে এই শহুরে জীবনযাপনের মধ্যে মানিয়ে নিয়েছে, মানিয়ে নিয়ে একটা সম্পূর্ণ অন্য মেয়েতে পরিণত হয়েছে, ঠিক তেমনই গ্রামের ক্ষেত থেকে উঠে আসা গাজরগুলো যেভাবে টুকরো টুকরো হয়ে বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের সাথে মিশে যেভাবে নিজের চরিত্র বদল করে ফেললো, যেভাবে গ্রামের গাছের গাজরের থেকে, ক্ষেতের গাজরের থেকে একটা সুন্দর মিষ্টিতে পরিণত হলো, ঠিক সেই রকমই পেরুমাইও গ্রাম থেকে উঠে এসে শহরের জীবনে মিলেমিশে একাকার হয়ে গেল এবং সে একাকার হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের গল্প দি গাজর হালুয়া, রিটেন বাই গীতা হরিহরন। পরের ভিডিওতে আবার অন্য কোনো গল্প নিয়ে আবার হাজির হব বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে।